আচ্ছা, আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে। তো আজকে আমাদের টার্গেট হলো চ্যাপ্টার 6 থেকে শুরু। বিএলসি 4th উইক থেকে আজকে আমাদের লেসনটা হবে সেমিকন্ডাক্টর ডায়োড নিয়ে। দেন এই ডায়োডগুলা দিয়ে প্রথম যে ডিভাইস তৈরি করা হয় রেকটিফায়ারের ধরনগুলা নিয়ে, আর হলো এই তো আপাতত এগুলোই করবো। আচ্ছা, তো প্রথমে চলে আসি সেমিকন্ডাক্টর ডায়োডগুলো। আমরা প্রিভিয়াস চ্যাপ্টার থেকে শিখে আসলাম কি কি কিভাবে সেমিকন্ডাক্টিভ ম্যাটেরিয়াল গুলো দিয়ে সুইচ ক্রিয়েট করতে হয়। সেই সুইচটা হলো কোনটা? সেমিকন্ডাক্টর দিয়ে যে সুইচটা ক্রিয়েট করলাম সেটা হলো কোনটা? পিএন জাংশন। একটা পিএন জাংশন। আর একটা পিএন জাংশনই হলো বেসিক্যালি একটা ডায়োড। জি স্যার। ওকে, এটা হলো জেনার ডায়োড। না, জেনার ডায়োড এবং ডায়োড সবই সেম কনফিগারেশন। শুধুমাত্র এদের পার্থক্য হয় কিসে? এগুলো ডোপিং এ পার্থক্য হয়। নরমাল ডায়োডের ডোপিং ইচ্ছামতো করা হয়, বাট জেনার ডায়োডে একদম 100% পিওরের কাছাকাছি ডোপিং করা হয়। আচ্ছা, তো নরমাল যে পিএন জাংশন গুলো আছে এগুলোই হলো একটা ডায়োড, এবং এই ডায়োডের দুইটা টার্মিনাল থাকে আমরা জানি। একটা হলো অ্যারোহেড যেটা হলো পি টার্মিনাল, আর একটা হলো বার যেটা হলো এন টার্মিনাল। এরপরে চলে আসে হলো ডায়োড অ্যাজ এ রেকটিফায়ার। রেকটিফায়ার সম্পর্কে প্রথমে একটা আইডিয়া কালেক্ট করি। রেকটিফায়ার দিয়ে কি করে? রেকটিফায়ার দিয়ে কি করে স্যার? এসি ভোল্টেজকে ডিসি তে স্যার। ভোল্টেজ হোক বা কারেন্ট হোক, যাই হোক, একটা এসি সিগন্যালকে ডিসি তে কনভার্ট ডিসি তে করে। কনভার্ট করে, জি স্যার। ঠিক আছে, আচ্ছা। আর কোন ডিভাইসটা ডিসি কে এসি তে কনভার্ট করে? কোন ডিভাইসটা ডিসি কে এসি তে কনভার্ট করে? স্যার মাথায় আছে, বলতে পারতেছি না স্যার কি। মাথায় একটা জোরে বাড়ি দাও, বেরিয়ে চলে আসবে। ইনভার্টার চেনো? ইনভার্টার? জি স্যার, ইনভার্টার। ইনভার্টার কোথায় দেখছো? স্যার ইনভার্টার কোথায় দেখছো? রেকটিফায়ার কোথায় দেখছো? চার্জার এগুলোতে তো আছে স্যার। আমাদের যে চার্জার গুলো আছে বাসায় এগুলো সবই রেকটিফায়ার। জি স্যার। আচ্ছা, আর ইনভার্টার দেখো নাই কোথাও? ফ্রিজে স্যার। স্যার ফ্রিজ। ফ্রিজে ইনভার্টার আছে? আধুর। আচ্ছা, আইপিএস আছে কার বাসায়? এসিতে এসি আইপিএস স্যার। আইপিএস ইউপিএস এই যে এইগুলোতে কিন্তু স্যার ইনভার্টার ফ্রিজে বসানো না তো, থাকে। ফ্রিজে নাই, ফ্রিজে নাই। ফ্রিজে না তো স্যার, ইনভার্টার ওই যে বসানো। ফ্রিজের সাথে স্যার ইয়া যে থাকে ওই একটা স্যার ছোট বক্স দেওয়া থাকে যেটাতে আরে আপনি ওটা, দুধ সাপ্লাই দেন। স্টেবিলাইজার। ওইটা স্টেবিলাইজার, ওটা স্টেবিলাইজার। ওটা ভোল্টেজের কম কম বেশি কে অ্যাবজর্পশন কে আসলে নালিফাই করে। আচ্ছা, তো রেকটিফায়ার হলো চার্জার গুলোর মধ্যে বেসিক্যালি রেকটিফায়ার থাকে যেটা হলো এসি সিগন্যালকে ডিসি তে কনভার্ট করে নেয়। আর আরেক ধরনের ডিভাইস আছে যেগুলো হলো ডিসি কে এসি তে কনভার্ট করে, সেগুলো হলো ইনভার্টার। বৃহৎ ওগুলো আইপিএস এর যে ব্যাটারি আছে তার সাথে লাগানো থাকে। বা সোলার থেকে যদি আমরা কোনো কিছু এসি রান করতে চাই তখন সোলারের ব্যাটারি থেকে ইনভার্টার থ্রুতে আমার লোডে আসতে হয়। ঠিক আছে, আচ্ছা। তো আমরা সেখান থেকে রেকটিফায়ার সম্পর্কে একটু জানলাম। আর রেকটিফায়ার গুলো নরমালি দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো হাফ ওয়েভ রেকটিফায়ার, আর একটা হলো ফুল ওয়েভ রেকটিফায়ার। তো হাফ ওয়েভ রেকটিফায়ার গুলো খুবই সিম্পল। আমরা যদি দেখি, আচ্ছা বাই দ্য ওয়ে, এখান থেকে তোমাদের একটু এই জিনিসটা একটু পড়ে নিও তো, এটা তোমাদের কাজ। রেজিস্ট্যান্স অফ দ্য ক্রিস্টাল ডায়োড, এগুলো তোমরা একটু পড়ে নিবা। ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, রিভার্স রেজিস্ট্যান্স, আর হলো তোমার ফরওয়ার্ড টু রিভার্স রেজিস্ট্যান্স এর রেশিও গুলা। যেমন জার্মেনিয়ামের ক্ষেত্রে ফরওয়ার্ড টু রিভার্স রেজিস্ট্যান্স এর মান হলো 40,000:1। মানে জার্মেনিয়ামের যদি ফরওয়ার্ড রেজিস্ট্যান্স 1 ওহম হয় তাহলে রিভার্স রেজিস্ট্যান্স হবে 40,000 ওহম। আর সিলিকনের ক্ষেত্রে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স যদি 1 ওহম হয় তাহলে রিভার্সের মান হবে 10 লক্ষ ওহম। মানে বুঝতে পারতেছো? তো এই জিনিসটা একটু মাথায় রাখো।
রেকটিফায়ারের আগে আরেকটু কিছু বলে আসি, সেটা হলো ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দ্য ক্রিস্টাল ডায়োড। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমরা ডায়োডকে তার ইকুইভ্যালেন্ট সার্কিট আকারে দেখতে পারি। তো অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা আছে সেটা হলো এটা। ডায়োড যেহেতু একটা সুইচ, তো প্রথমে আমরা ডায়োডকে একটা সুইচের মাধ্যমে রিপ্লেস করতে পারি। এরপরে আসো, যেহেতু এটা আইডিয়াল ডায়োড না, তো এটার মধ্যে ব্যারিয়ার পটেনশিয়াল ক্রিয়েট হবে এবং সেটার জন্য একটা ভোল্টেজ ড্রপ হবে এখানে। তো সেটা আমরা V0 দিয়ে প্রকাশ করতে চাই, এটা হলো ব্যারিয়ার পটেনশিয়াল। আরেকটা ব্যাপার হলো এই ডায়োডটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তার ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স থাকবে ম্যাটেরিয়ালের, তো সেই রেজিস্ট্যান্সটাকে আমরা RF দিয়ে প্রকাশ করি। ওকে, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ডায়োড। তো এই তিনটা জিনিসের সম্মিলনই হলো একটা ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট। বুঝা গেছে? সিম্পলিফাইড ভার্সনে আমরা যদি ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে সিম্পলিফাই করতে চাই, তাহলে ইন্টারনাল যে রেজিস্ট্যান্স আছে সেটাকে অমিট করে দিতে পারি। তাহলে বাকি অংশ কি থাকবে? একটা সুইচ থাকবে এবং একটা ডিপ্লেশন লেয়ার অমিট করার জন্য একটা ভোল্টেজ থাকবে। আর যদি আইডিয়াল কেসের কথা চিন্তা করি, যে আইডিয়াল ডায়োডের মডেল কি? আইডিয়াল ডায়োডের মডেল হলো জাস্ট একটা সুইচ, আর কিছুই না, জাস্ট একটা সুইচ। বুঝা গেছে? জি স্যার। ওকে ফাইন, এই ইকুইভ্যালেন্ট সার্কিট সম্পর্কে একটু জানলাম। এবার চলে যাব হলো সাম ইম্পর্টেন্ট টার্মস, এগুলো অলরেডি আমরা চ্যাপ্টার 5 এ কমপ্লিট করেছি। ফরওয়ার্ড কারেন্ট কি, পিক ইনভার্স ভোল্টেজ কি, রিভার্স কারেন্ট কি। তো এবার শুরু হচ্ছে আমার ক্রিস্টাল রেকটিফায়ার। ক্রিস্টাল রেকটিফায়ার এগুলো কি দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি আমরা, হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ার। যে সকল রেকটিফায়ার একটা পূর্ণ সিগন্যালকে বা পূর্ণ এসি সিগন্যালের একটা করে সাইকেলকে বা একটা করে হাফ সাইকেলকে পাস করতে পারে, সেগুলোকে বলা হয় হাফ ওয়েভ রেকটিফায়ার। যে সকল রেকটিফায়ার একটা এসি সিগন্যালে যে কোনো একটা হাফ সাইকেলকে পাস করতে পারে তাকে বলা হয় হাফ ওয়েভ রেকটিফায়ার। এবং যে সকল রেকটিফায়ার একটা এসি সিগন্যালের দুইটা সাইকেলকে একমুখী করতে পারে বা রেকটিফাই করতে পারে তাদেরকে বলা হয় ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ার আবার দুই ধরনের হয়, একটা হলো সেন্টার ট্যাপ রেকটিফায়ার, একটা হলো ব্রিজ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ার আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার এন্ড ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। এগুলো সম্পর্কে আমরা পড়ব। তো প্রথমে আসি হাফ ওয়েভ রেকটিফায়ার। এটা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার সিম্বল, যেখানে জাস্ট একটা ডায়োড এবং একটা লোড ইউজ করা হচ্ছে। এখানে যে ট্রান্সফার ইউজ করা হচ্ছে এটা আসলে অপশনাল, এটা ইউজ করতে পারো না করতে পারো। আচ্ছা, তো এই কনফিগারেশন এটার ওয়ার্কিং প্রসেসটা একটু দেখে নেই কিভাবে কাজ করে। আমরা যদি এরকম একটা হাফ ওয়েভ রেকটিফায়ার ইনপুটে একটা এসি সিগন্যাল প্রোভাইড করি, এসি সিগন্যাল দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হলো পজিটিভ হাফ সাইকেল, একটা নেগেটিভ হাফ সাইকেল। পজিটিভ হাফ সাইকেলটা যখন পাস করবে তখন উপরে হবে প্লাস, নিচে হবে মাইনাস। আবার বলতেছি, যখন পজিটিভ হাফ সাইকেল পাস করবে উপরে হবে প্লাস, নিচে হবে মাইনাস। তো এই কনফিগারেশন দেখো, প্লাসের সাথে পি টার্মিনাল এবং মাইনাসের সাথে ডায়োডের এন টার্মিনাল। তো এই ডায়োডটা কোন বায়াসে থাকবে? পি এর সাথে পজিটিভ, এন এর সাথে নেগেটিভ। ডায়োড কোন বায়াসে? সো ফরওয়ার্ড। ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকবে। আর ফরওয়ার্ড বায়াসে ডায়োড কি করে? কারেন্ট ফ্লো করে, তাই তো? তো এই পজিটিভ হাফ সাইকেল যখন আসবে, পজিটিভ হাফ সাইকেলের থ্রুতে পজিটিভ হাফ সাইকেলের করেসপন্ডিং একটা কারেন্ট ফ্লো হবে, সেই কারেন্ট লোড হয়ে আসবে, তাহলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে এবং সেই ভোল্টেজ ড্রপটা দেখতে কাইন্ড অফ এরকম হবে, হাফ ওয়েভ হাফ সাইকেলের মতো। হ্যাঁ, এবার দেখো যখন নেগেটিভ হাফ সাইকেলটা আসতেছে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য উপরে হলো কোন সাইড? মাইনাস, নিচে হলো প্লাস, কারণ এখন কারেন্ট এইদিকে ফ্লো করবে। বাট নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমরা দেখতেছি এই ডায়োডটা কোন বায়াসে থাকবে? রিভার্স। রিভার্সে। রিভার্সে থাকার অর্থ হলো ওপেন হয়ে থাকা, মানে কি কোনো কারেন্ট ফ্লো হবে না। সো একটা কারেন্ট ফ্লো হবে এই লোড পর্যন্ত, এসে দেখবে যে না, পাস করা যাচ্ছে না। সো আলটিমেটলি এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। জি স্যার। যদি কোনো ভোল্টেজ ড্রপ না হয় তাহলে আমরা আউটপুট কিছুই পাবো না, জাস্ট লাইক এরকম থাকবে। স্যার একদম সমান। হ্যাঁ, 0 ভোল্ট, আউটপুট পাচ্ছি না। আবার যখন পজিটিভ হাফ সাইকেল গুলো আসছে তখন আবার ডায়োড ফ্লো করাবে, রিভার্স নেগেটিভ হাফ সাইকেল গুলো বন্ধ করে দিবে, এইভাবে করে চলতেই থাকবে।
এই কনফিগারেশন যদি আমরা চালাই তাহলে শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেল গুলো পাবো, জাস্ট লাইক দিস ওয়ান। বুঝতে পারছো? তো যেহেতু এই রেকটিফায়ারটা শুধুমাত্র একটা সাইকেলকে রেকটিফাই করতে পারতেছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় হাফ ওয়েভ রেকটিফায়ার। এবার আসো, এই হাফ ওয়েভ রেকটিফায়ারটা আমি চাইলে ট্রান্সফর্মার ইউজ করেও তৈরি করতে পারি, ইউজ না করে করতে পারি। তো ট্রান্সফর্মার ইউজ করার অ্যাডভান্টেজ গুলো কি হতে পারে? অবশ্যই কোনো অ্যাডভান্টেজ আছে। যে অ্যাডভান্টেজ হলো, আমি যদি ট্রান্সফর্মার ইউজ না করে সার্কিটটা ডিজাইন করতে যাই তাহলে 220 সাপ্লাই থেকে ডিসি কনভার্ট করলে অনেক ভোল্টেজ পেতে পারি ডিসি, বাট আমার মোবাইলে যে ব্যাটারিগুলো আছে এগুলো কিন্তু খুব কম ভোল্টেজ, 5-6 ভোল্টের। ল্যাপটপের ব্যাটারি 9 থেকে 12 ভোল্টের হয়। তাহলে দেখো, এই সামান্য ভোল্ট আমার দরকার লোডে, কিন্তু আমি যদি ডিরেক্ট ওইটা এসি থেকে কনভার্ট করি তাহলে অনেক বড় একটা চাপ বা প্রেসার চলে আসতেছে আমার লোডের মধ্যে। এই রেগুলেশনটা করার জন্য, ভোল্টেজ রেগুলেশনটা করার জন্য ট্রান্সফার ইউজ করা হয়। কি করে এখানে এসি সাপ্লাইটাকে প্রথমে ছোট করে নেওয়া হয়, তারপরে সেই এসি সাপ্লাইটাকে ডিসি তে কনভার্ট করা হয়। বুঝতে পারছো? স্যার প্রথমে ডিসি থেকে এসি স্যার। ট্রান্সফরমার কি করে, এসিটাকে প্রথমে কমায় নেয়, 220 এর এসিটাকে ধরো কমিয়ে 24 ভোল্টের এসি বানায়, তারপরে সেই 24 ভোল্টের এসি কে ডিসি তে কনভার্ট করে। ও জি স্যার। বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। এটা একটা পারপাস, ট্রান্সফার ইউজ করা মানে ভোল্টেজ রেগুলেশন করতে পারতেছি। আরেকটা পারপাস আছে, সেটা হলো ইনপুটে যদি কোনো ধরনের নয়েজ আসে তাহলে সেটা লোড পর্যন্ত আসতে দেয় না। কারণ কি, একটা জিনিস হয়তো তোমরা জানো যে ট্রান্সফরমারের মধ্যে একটা কয়েল থেকে আরেকটা কয়েলের মধ্যে ভোল্টেজ যে যায় সেটা কিভাবে যায়? তড়িৎ চুম্বকীয় আবেশের মাধ্যমে যায়, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে যায়। ডিরেক্ট কিন্তু ভোল্টেজ এক মাথা থেকে আরেক মাথায় পাস হয় না, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে যায়। তো যেহেতু ডিরেক্ট কোনো সংযোগ নাই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে ভোল্টেজ ট্রান্সফার হচ্ছে, দ্যাটস ওয়াই প্রাইমারিতে যদি কোনো নয়েজ আসে সেই নয়েজটা আসলে সেকেন্ডারি পর্যন্ত যেতে পারে না। আর সেকেন্ডারিতে যদি নয়েজ না আসে তাহলে আমার লোড, যেটা হতে পারে ল্যাপটপ, হতে পারে চার্জার, যে কোনো মোবাইল, এগুলো আসলে হার্মলেস থাকে, কোনো হার্ম করতে পারে না সোর্সের কোনো নয়েজ। বুঝা গেছে? তো আলটিমেটলি এখানে ট্রান্সফার দুইটা কাজ করে, একটা হলো কি ভোল্টেজ রেগুলেশন করতে পারি অ্যাকর্ডিং টু আওয়ার লোড, আর একটা হলো ইনপুটের বা সাপ্লাইয়ের কোনো নয়েজকে আমরা পাস করতে দিব না লোডের মধ্যে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা ফাইন। তো এটার ওয়ার্কিং প্রসেস সম্পর্কে জানলাম, বাট এখন কথা হলো, আমার টার্গেট ছিল একটা রেকটিফায়ার ডিজাইন করা যেটা হলো এসি সিগন্যালকে ডিসিতে কনভার্ট করে। বাট সো ফার আমরা কি করলাম, একটা এসি কে এরকম একটা অদ্ভুত শেপে কনভার্ট করলাম। এটাকে তো ডিসি বলা যায় না, রাইট? জি স্যার। এইটাকে স্পেশাল টাইপস অফ ডিসি বলে, যেটাকে নাম হলো পালসেটিং ডিসি। এটার নাম হলো পালসেটিং ডিসি। আর পালসেটিং ডিসির মধ্যে এসি এবং ডিসি মিক্স করা থাকে। তো এই যে সিগন্যালটা দেখতেছে এটা হলো এসি এবং ডিসির মিশ্রণ। এবার হলো এই সিগন্যালটাকে আমার ফিল্টারিং করতে হবে, ফিল্টারিং করলে আমরা পিওর ডিসি পাবো। এই ফিল্টারিং এর জন্য আমাদের কয়েকটা আবার ফিল্টার সার্কিট আছে, ওগুলো আমরা পরে করব। বাট আপাতত মনে রাখো যে পালসেটিং ডিসি থেকে পিওর ডিসি পেতে হলে আমার ফিল্টারিং এর একটা প্রসেস আছে, জাস্ট লাইক পানির ফিল্টার। আমরা অবিশুদ্ধ জিনিসগুলোকে কি করি, ছেঁকে ফেলে দেই না, ওই রকমই সার্কিটের ক্ষেত্রে বা ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে ফিল্টার ইউজ করি, যেগুলো দিয়ে এসি কে বাইপাস করে নিয়ে যাওয়া হয়। এসি কে যদি বাইপাস করে নিয়ে যায় শুধুমাত্র থাকবে আউটপুটের ডিসি। তো এটার ওয়ার্কিং প্রসেস আশা করি নিজেরা লিখতে পারবা। এবার একটু জেনে নিই এটার ডিসঅ্যাডভান্টেজ। এই হাফ ওয়েভ রেকটিফায়ার অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে। সবার বড় যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হলো এখানে পাওয়ার লস অনেক বেশি হয়, একটা করে সাইকেল বাদ চলে যায়, তাহলে এখানে পাওয়ার লস অনেক বেশি হয়। এটার এফিসিয়েন্সি অ্যারাউন্ড 40%। এর অর্থ হলো প্রায় 60% এনার্জি আমার এখানে লস হচ্ছে। আচ্ছা, এখান থেকে একটু কোশ্চেন করি। আমার বললাম এটার এফিসিয়েন্সি 40%, তাহলে 50% এনার্জি তো একটা সাইকেলে চলে যায়, সেটা না হয় বলতাম। তো বাকি 50% তো আমার আউটপুটে আসার কথা, তাহলে 50% না পেয়ে 40% কেন পাই? বাকি 10% এর কি হতে পারে?
স্যার বাধা প্রাপ্ত হয় নাকি স্যার? ওই ডায়োড ইন্টারনাল যে ভোল্টেজ ড্রপ আছে না, বা ডায়োড ইন্টারনাল যে জি রেজিস্ট্যান্স, স্যার। সেইখানে কিছুটা লস হয় আর হিট লস হয় বাকিটা। দ্যাটস ওয়াই দেখা যায় আউটপুটে 40% এর মতো পাই। ঠিক আছে, দ্যাটস ওয়াই এইখানে তোমার এই একটা সাইকেলে যে পিক, এই পিকটা একটু কম হয়, ইনপুটের উচ্চতার থেকে আউটপুটের উচ্চতা একটু কম হয়। এগুলো কি বুঝতে পারছো তো? হাফ ওয়েভ রেকটিফায়ার ওয়ার্কিং প্রসেস আর হলো কয়েকটা জিনিস শিখলা পাশাপাশি, যে ট্রান্সফার ইউজ করলে কি হয় না করলে কি হয়। আর এবার শিখতেছি হলো ডিসঅ্যাডভান্টেজ গুলো। তো প্রথম যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হলো কি এখানে পাওয়ার লস অনেক বেশি হয়। দ্বিতীয় যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হলো কি এইখানে আউটপুটের মধ্যে পালসেশনের পরিমাণ অনেক বেশি। পালসেশন মানে এই যে আপ ডাউনটা বা এই পালসেশনটা অনেক বেশি, আর পালসেশন যত বেশি তত ওইখান থেকে আমরা আসলে ডিসির পরিমাণটা খুব কম পাবো, বা এই সিগন্যালটা দিয়ে আমার কোন একটা ডিভাইসকে রান করতে গেলে ডিভাইসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ কি একবার পাওয়ার পাবে অফ হয়ে যাবে, আবার পাওয়ার পাবে অফ হয়ে যাবে, মানে ধাক্কার মতো পাচ্ছে। ঠিক আছে, এই হলো দুইটা ডিসঅ্যাডভান্টেজ আমরা জানতে পারি। এফিসিয়েন্সি ক্যালকুলেশন আমরা দুইটা একসাথে করব, হাফ ওয়েভ এবং ফুল ওয়েভটা। এবার চলে যাই হলো ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ার দুই ধরনের, একটা সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার আর একটা হলো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। তো এখন পড়ি যে সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ারটা কেমন। It's a demonstration of center tap full wave rectifier. It consists of two diode D1 and D2, এবং এই সেন্টার ট্যাপ রেকটিফায়ারটা বানাতে হলে অবশ্যই তোমার ট্রান্সফর্মার লাগবে। বাকিগুলোতে তোমার ট্রান্সফর্মার ম্যান্ডেটরি না, বাট এটাতে ট্রান্সফর্মার অবশ্যই তোমার ইউজ করতে হবে। এবং এখানে যে লোডটা ইউজ করা হয় সেকেন্ডারি কয়েলের ঠিক সেন্টার পয়েন্টে। যেহেতু লোডটা সেকেন্ডারি কয়েলের ঠিক সেন্টারে অ্যাড করা হয়, দ্যাটস ওয়াই এটাকে সেন্টার ট্যাপ রেকটিফায়ার বলে। সেন্টার ট্যাপ, ট্যাপ মানে হলো যুক্ত করা। ঠিক আছে, আচ্ছা এবার আসো এটা কিভাবে কাজ করে। সাপোজ আমরা এসি ইনপুট একটা এসি প্রোভাইড করলাম, সেই সিগন্যালটাকে কিছুটা কমায় সেকেন্ডারিতে নিয়ে আসলাম। ধরো 220 থেকে আমরা কমায় এখানে 24 ভোল্ট নিয়ে আসলাম। তো 24 ভোল্ট এসি যখন সেকেন্ডারিতে আসবে, পজিটিভ হাফ সাইকেলের জন্য উপরে হবে প্লাস, নিচে হবে মাইনাস। তাহলে বলতো এই দুইটা ডায়োডের মধ্যে কে ফরওয়ার্ড হবে কে রিভার্স হবে পজিটিভ হাফ সাইকেলের জন্য? স্যার একটু আবার বললে। সাপোজ আমরা একটা এসি সিগন্যাল এখানে প্রোভাইড করতেছি, ধরো এই যে এরকম একটা এসি সিগন্যাল প্রোভাইড করতেছি ইনপুটে। এসি সিগন্যালের তো দুইটা হাফ সাইকেল, একটা পজিটিভ হাফ সাইকেল একটা নেগেটিভ হাফ সাইকেল। তো যখন পজিটিভ হাফ সাইকেলটা যাবে তখন উপরে হবে প্লাস, নিচে হবে মাইনাস। ওই কনফিগারেশনে কোন ডায়োডটা ফরওয়ার্ড, D1 হবে ফরওয়ার্ড না D2 ফরওয়ার্ড হবে? স্যার উপরেরটা ফরওয়ার্ড হবে। D1 ফরওয়ার্ড হবে আর পজিটিভ নিচে- হাফ সাইকেলের জন্য, যেহেতু নিচেরটা reverse। প্লাসের সাথে পি টার্মিনাল। জি স্যার। তাহলে দেখো D1 টা যখন ফরওয়ার্ড মানে এটা কারেন্ট ফ্লো করবে, আর D2 টা ওপেন হয়ে থাকবে, তাই না? জি স্যার। D2 টা যেহেতু ওপেন, তো এইখানে যে 24 ভোল্ট আসলো, এই 24 ভোল্টের মধ্যে আলটিমেটলি 12 ভোল্ট পাস করতে পারে। বাট নিচের এই যে 12 ভোল্ট, এটা কিন্তু পাস করার কোনো ওয়ে নেই, কারণ পথে কি খোলা। জি স্যার খোলা। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে সেকেন্ডারির হাফ উইন্ডিং ভোল্টেজ, এটা কি হাফ না? সেকেন্ডারির হাফ উইন্ডিং ভোল্টেজ পাস করে D1 এর মধ্যে দিয়ে, এবং সেটা লোড হয়ে ব্যাক করে। তো লোডের মধ্যে একটা ভোল্টেজ ড্রপ পাই, সেটাই হলো এই যে এটা প্রথম হাফ সাইকেলটা পাস করতেছে কার মধ্যে দিয়ে, D1 এর মধ্যে দিয়ে। দ্যাটস এর ভিতরে D1 লেখা। এরপরে আসো যখন নেগেটিভ হাফ সাইকেলটা আসে, উপরে হয় মাইনাস, নিচে হয় প্লাস। ওই কনফিগারেশনে D2 টা হয় কি রিভার্স। না, নেগেটিভ হাফ সাইকেলের জন্য নিচে হবে প্লাস, উপরে মাইনাস। সো D2 টা হবে ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড। আর D1 টা রিভার্স হবে। সো নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে লোয়ার হাফ উইন্ডিং ভোল্টেজটা D2 এর মধ্যে দিয়ে পাস করবে, এবং লোডের মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হবে। তো আউটপুট পাবো এরকম। এখন একটা জিনিস দেখো, এই সেন্টারটা ফুল ওয়েভ রেকটিফায়ারটা দিয়ে আমি দুইটা সাইকেল কিন্তু একমুখী করতে পারলাম, একই দিকে নিয়ে আসতে পারলাম, তাই না?
কিন্তু এখানেও একটা ভালো পরিমাণে লস হচ্ছে। এটা হলো কোথায় লস হচ্ছে, প্রত্যেকটা সাইকেল থেকে আমার অর্ধেক করে ভোল্টেজ চলে যাচ্ছে। জি স্যার, অর্ধেক। বুঝতে পারছো? তো আমরা ওয়ার্কিং প্রসেসটা লিখতে পারবো যে এটা কিভাবে কাজ করে, এবং এবার এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখে নিব। এটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে প্রথম যে ডিসঅ্যাডভান্টেজটা সেটা হলো ঠিক সেন্টার পয়েন্টে লোডটা অ্যাড করা। কারণ এখানে 5-10টা কয়েল থাকে, এখানে হাজার হাজার কয়েল থাকে। ধরো সেভারাল থাউজেন্ড কয়েলের মধ্যে ঠিক সেন্টার পয়েন্টটা খুঁজে বের করে ওইখানে লোডটা অ্যাড করা টাফ। এখন বলতে পারো যে সেন্টারে কেন অ্যাড করতে হবে। ধরো আমি এটা যদি সেন্টারে অ্যাড না করে কিছুটা নিচে অ্যাড করি, তাহলে কি হবে, উপরের উইন্ডিংসটা বড় হয়ে যাবে, নিচের উইন্ডিংস কি হয়ে যাবে, ছোট, তাই না? জি স্যার। তাহলে উপরের উইন্ডিংসটা যদি বড় হয়ে যায় তাহলে প্রথম পিকটা একটু বড় থাকবে, মানে প্রথম হাফ সাইকেলের জন্য ভোল্টেজ বেশি ড্রপ হবে, দ্বিতীয়টার জন্য ভোল্টেজ খুব কমে যাবে, খুব কমে যাবে। আবার পরেরটা অনেক বড় হবে, তারপরেরটা আবার কমে যাবে। মানে ইকুয়াল আর থাকতেছে না, কিন্তু তাদের মধ্যে পালসেশন আরো বেড়ে যাচ্ছে, মানে এই আপ ডাউনটা বেড়ে যাচ্ছে। আর আমরা জানি পালসেশন যত বাড়বে তত আমরা ওইখান থেকে ডিসিটা কালেক্ট করা টাফ হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ যে সেন্টার পয়েন্টে অ্যাড করতে হয়। দ্বিতীয় ডিসঅ্যাডভান্টেজ হলো এইখানেও অনেকটা পাওয়ার লস হয়, কারণ প্রত্যেক সাইকেলে হাফ উইন্ডিং ভোল্টেজ করে আমার লস হচ্ছে। বাট এইখানে পাওয়ার লসটা অবশ্যই কার থেকে কম, ওই হাফ উইন্ডিংস এর থেকে এখানে পাওয়ার লসটা কম হয়। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হলো এখানে যে ডায়েট গুলো ইউজ করি এই ডায়েট গুলোর পিআইভি রেটিং এর মান বেশি হয়। আর ডায়েটের পিআইভি রেটিং যত বেশি ওই ডায়েটের দাম তত বেশি। আচ্ছা, আমার সাথে তাহলে ব্যাখ্যা করো তো এখানে ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি ছিল, ব্যাখ্যা করো। স্যার একেবারে সেন্টারে অ্যাড করা লাগে। লোডটা সেন্টারে অ্যাড করতে হয়, এটা টাফ। আর তারপর স্যার ওই এই পালস রেটিং ওটা রেটটা বেড়ে গেলে তারপর স্যার ডিসপ্লে কনভার্ট করতে প্রবলেম হয় বেশি। না, ওইটা জাস্ট ওই সেন্টার পয়েন্টের কথার মধ্যেই আছে যে সেন্টারটা খুঁজে বের করা টাফ হয়। আর হলো তোমার আরেকটা ডিসঅ্যাডভান্টেজ কি বললাম, এখানে পাওয়ার লস, এখানেও অনেকটা পাওয়ার লস হয়। কোথায় হয়, প্রত্যেকটা সাইকেলের ক্ষেত্রে সেকেন্ডারি হাফ উইন্ডিংস করে ভোল্টেজ লস হয়ে যায়। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ বললাম যে এখানে যে ডায়েটগুলো ইউজ করি এই ডায়েটগুলোর পিআইভি রেটিং অনেক বেশি, আর যে ডায়েটের পিআইভি রেটিং বেশি সেই ডায়েটের দামও বেশি হয়। ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, ফাইন। এবার তাহলে চলে আসি ব্রিজ রেকটিফায়ার, যেটা হলো সবচেয়ে বেশি ইউজ করা হয়, ব্রিজ রেকটিফায়ারটা। তো ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে তুমি ট্রান্সফার ইউজও করতে পারো, না ইউজ করলে সমস্যা নাই। তো দেখো এটা কিভাবে কাজ করে, এইখানে দেখো 4টা ডায়োড এমন ভাবে বসানো থাকে যে বিপরীত দুইটা হলো একই দিকে হবে, আর বাকি দুইটা ঠিক তাদের উল্টো দিকে। বিপরীত দিকের দুইটা যদি নিচে হয় তার বিপরীত দিকের দুইটা উপরের দিকে হবে। বুঝতে পারছো? এটা দেখতে যে অনেকটা কিসের মতো, তোমাদের ইন্টারমিডিয়েটে পড়ে আসছে যে হুইস্টন ব্রিজ মনে আছে? জি স্যার। জি স্যার, হুইস্টন ব্রিজের মতো। হ্যাঁ, হুইস্টন ব্রিজের মতো দেখতে। হুইস্টন ব্রিজ বেসিক্যালি কি কাজে লাগে? শূন্য। হুইস্টন ব্রিজটা বেসিক্যালি দরকার ছিল ওই যে 4টা রেজিস্টারের মধ্যে 3টার মান জানলে আননোন আরেকটা রেজিস্টারের মান বের করা। স্যার। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এখানে ফুলের ব্রিজ রেকটিফায়ারটা হলো এইরকম, এখানে হলো ডায়োড ইউজ করা হয়। তো এই ডায়োডের দুই প্রান্তে যদি পাওয়ার সাপ্লাই দেই বাকি দুই প্রান্তের মধ্যে একটা রেজিস্টার বসানো হয়। এই রেজিস্টারটা কাইন্ড অফ একটা ব্রিজের মতো, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ব্রিজ রেকটিফায়ার। আচ্ছা, তো এটা কিভাবে কাজ করে একটু দেখি।
আচ্ছা, এখানে যে রেজিস্টারটা এইভাবে করে পাশে দিছে, তোমরা এইভাবে না করে তোমরা কি করবে, এই দুইটা মাঝে রেজিস্টারটা চিন্তা করবা, আর আঁকবা ওভাবে করি, এই দুইটার মাঝে রেজিস্টার। ঠিক আছে? জি স্যার। এই যে দেখো, এইখান থেকে দেখো, এই যে এইভাবে করে আঁকবা, মাঝে রেজিস্টারটা দিয়ে দিবা। আচ্ছা, এখানে দেখো কিভাবে কাজ করে, এখান থেকে একটু দেখাই, সুবিধা হবে। দেখা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, তো এখানে দেখো ব্রিজ রেকটিফায়ারটা কিভাবে কাজ করে। যখন একটা এসি সিগন্যাল দেওয়া হয়, এসি সিগন্যালের পজিটিভ হাফ সাইকেলটা চিন্তা করো, যে পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল যখন আসে, এই টার্মিনালটা হলো প্লাস, নিচেরটা হলো মাইনাস। তাহলে এই টার্মিনাল কি হবে? প্লাস, আর নিচেরটা হবে মাইনাস। মাইনাস। তাহলে দেখো, এটা যদি প্লাস হয়, এই দুইটা ডায়োডের মধ্যে কোনটা ফরওয়ার্ড? এই দুইটার মধ্যে উপরে যদি প্লাস হয়, এই দুইটার মধ্যে কোনটা ফরওয়ার্ড হবে? স্যার D1 ফরওয়ার্ড। এটা ফরওয়ার্ড হবে। জি স্যার। আর এটা যদি মাইনাস হয়, এই দুইটার মধ্যে কোনটা ফরওয়ার্ড হবে? স্যার এখানে মাইনাস হলে D3। D3। হ্যাঁ, তো এই সার্কিটটার ক্ষেত্রে যদি পজিটিভ হাফ সাইকেল আসে, D1 এবং D3 ফরওয়ার্ড হবে, আর এই দুইটা রিভার্সে থাকবে, মানে এই দুইটা ওপেন। তো তখন জি, কি স্যার। হয়, একটা কারেন্ট এখান দিয়ে আসে, D1 হয়ে নামে, লোড হয়ে যায়, দেন D3 হয়ে ব্যাক করে চলে আসে। বুঝতে পারছো? জি স্যার। ইলেকট্রিসিটি আসলো, D1 হয়ে গেল, লোড হয়ে এসে D3 হয়ে ব্যাক করে চলে আসে, কারণ এই দুইটা কি ওপেন। আচ্ছা, তো এই লোডের মধ্যে দিয়ে যখন ইলেকট্রিসিটি যাচ্ছে, সো এটার মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হবে, আমরা আউটপুট পাবো, কাইন্ড অফ এরকম, যে একটা হাফ সাইকেল। ঠিক আছে? এবার দেখো, যখন নেগেটিভ হাফ সাইকেলটা আসে, নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এটা কি প্লাস, উপরেরটা মাইনাস। তো তখন কোন দুইটা ফরওয়ার্ড হবে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে? নিচে D2 এবং D4 এই দুইটা ফরওয়ার্ড হবে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে, D2 এবং D4 ফরওয়ার্ড, জি স্যার। আর এই দুইটা রিভার্স। তো তখন কি হবে, ইলেকট্রিসিটি এই দিক দিয়ে আসবে, আসার পর D4 হয়ে যাবে, লোড হয়ে আসবে, D2 দিয়ে যাবে। D2 হয়ে ব্যাক করে চলে আসবে। জি স্যার। ফাইন। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা আউটপুট পাবো, রেজিস্টারের মধ্যে ভোল্টেজ ড্রপ হবে, কাইন্ড অফ এরকম। এই যে দেখো, নিচে লিখে আছে কিন্তু, হ্যাঁ, তোমরা এইভাবে লিখে দিও যে কোন দুইটার মধ্যে দিয়ে এটা পাস করছে। তো আমাদের এই সার্কিটের ক্ষেত্রে পজিটিভ হাফ সাইকেল D1 হয়ে এবং D3 হয়ে যায়, দ্যাটস ওয়াই D1 D3। আর নেগেটিভ হাফ সাইকেলটা D2 এবং D4 দিয়ে যায়, তো এটা লেখা আছে D2 D4, আবার D1 D3, এইভাবে করে চলতে থাকে। তাহলে দেখো, এই ফুলের ব্রিজ রেকটিফায়ারটা কি করলো, একটা এসি সিগন্যালে দুইটা সাইকেলকে পাস করে দিল বা রেকটিফাই করতে পারলো। ওকে, আর এই হলো তার ওয়ার্কিং প্রিন্সিপাল। এবার হলো তার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আমরা একটু দেখতে পারি। এইখানে অ্যাডভান্টেজ বেশি। অ্যাডভান্টেজ হলো এইখানে পাওয়ার লস সবচাইতে কম হয়, বাকি যতগুলো রেকটিফায়ার আছে সবগুলোর থেকে পাওয়ার লস এটাতে কম। দ্বিতীয়ত হলো, এইখানে যে ডায়োডগুলো ইউজ করা হচ্ছে, এই ডায়োডগুলোর পিআইভি রেটিং কম, আর পিআইভি রেটিং কম মানে ডায়োডগুলোর দাম কম হবে। ঠিক আছে? আর আউটপুটের পালসেশন কম থাকে, বাকিগুলোর থেকে আউটপুটের পালসেশন কম থাকে, মানে এখান থেকে সবচেয়ে বেশি ডিসি আমরা পেতে পারি। আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে একটা আছে, সেটা হলো এখানে বেশি সংখ্যক ডায়োড দরকার হয়, আর কিছু। স্যার শুধু একটাই স্যার। হ্যাঁ, মানে কারো ভালো বললে একটা তো কিছু খারাপ বলতে হয় না। জি তো স্যার। সেই অর্থে আর কি খারাপ বলা, যে এখানে বেশি ডায়োড দরকার হয়। আচ্ছা, ঠিক আছে, এই ছিল তোমাদের আজকের টপিক। আজকে আর কিছু পড়াবো না, নেক্সট ক্লাসে আমরা এফিসিয়েন্সি গুলো নিয়ে ডিল করব। স্যার আমাদেরকে কি কুইজ নেবেন নিতে আগে? তোমাদের অবশ্যই একটা কুইজ নিব। জি স্যার, মিডের আগে নিলে ভালো হয়েছে। জি স্যার। এর আগে তো অবশ্যই নিব। মিড তো মানে স্যার সামনের মাসে স্যার।
জি Mid স্যার। মিডের আগে স্যার শুরু দুইটা হতে নিলে ভালো স্যার। নভেম্বরের ফার্স্ট উইকে মোস্ট প্রবাবলি। সুকান্ত বুঝিনি কথাটা। স্যার মিডের আগে দুইটা নিয়ে নিলে পরে একটা নিয়ে কুইজ দুইটাই হইব স্যার বলছে আগে। কুইজ কিন্তু আমি দুইটা নিব, এক ক্রেডিটের কোর্সের জন্য কুইজ দুইটা। জি স্যার।